जन्नत के पत्ते লেখনীতে নিমর আহমেদ পর্ব সংখ্যা 5। আব্বা কি চলে গেছেন? সে পারফিউমের বোতল বন্ধ করে ড্রেসিং টেবিলের উপর রাখল। নির্দিষ্ট হর্ন এবং গেট খোলার শব্দ শুনে মোবাইল আর পার্স নিয়ে বাইরের দিকে ছুটল। অনেকক্ষণ ধরে সে দরজা বন্ধ করে বারাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ফাতেমা বেগম জলদি করে বলে শোরগোল তুলে অন্তত 10 বার দরজায় করে নিয়েছেন। নির্ধারিত সময় হয়ে এসেছিল। আজ দাবার ভাইয়ের বারাত ছিল। সুলেমান সাহেবকে সবার আগে হলে পৌঁছাতে হতো এবং হায়ার ধীরগতির সাজগোজের ব্যাপারেও তিনি জানতেন। বারান্দা খালি ছিল, তবে বড় চাচা ফুরকানার অংশ থেকে শোরগোল শোনা যাচ্ছিল। সম্ভবত ওখান থেকে এখনও সবাই বের হয়নি। এখন সে কি করবে? আব্বাকে ফোন করবে নাকি বড় চাচাই বাসায় গিয়ে কারো কাছে লিফট চাইবে? সে এসব ভাবনায় আচ্ছন্ন হয়ে ভেতরে যাওয়ার জন্য ফিরতেই খোলা গেটে হর্ন বাজল। সে থেমে তাকালো। একটি কালো চকচকে অ্যাকর্ড বাইরে দাঁড়িয়েছিল। সেটির হেডলাইট বেশ তীব্র ছিল। হায়ার চোখ ধাঁধিয়ে গেল। সে অজান্তে কপালে হাত দিয়ে আড়াল করে দেখতে চাইল। তখনই হেডলাইট মৃদু হলো। ড্রাইভিং সিটে বসে ব্যক্তির মুখ স্পষ্ট হলো। সে ছিল ওয়ালিদ লাঘারি। সাথে ফ্রন্ট সিটে তার বাবা ছিলেন এবং পেছনে মা। আসসালামু আলাইকুম হায়া। সে দরজা অর্ধেক খুলে বাইরে বের হলো এবং একটি মৃদু হাসির সাথে তার দিকে তাকালো। সে টিমটিমে হেডলাইটের আলোয় তাদের সামনে দাঁড়িয়েছিল। গাঢ় লাল রঙের কারুকাজ করা স্লিভলেস ফ্রক, যা পা পর্যন্ত লম্বা ছিল, এবং নিচে একই রঙের টাইট পায়জামা। ফ্রকটি অনেক লম্বা ছিল, তাই পায়জামার কুচিগুলো মাত্র 1 বিঘত পরিমাণ দেখা যাচ্ছিল। সোনালি দোপাট্টা গলায় ছিল এবং কান থেকে ঝুলে থাকা লম্বা দুলগুলো কাঁধ স্পর্শ করছিল। কাজল মাখা কালো চোখ আর পিঠের ওপর ছড়িয়ে থাকা সোজা চুল। আমাদের ম্যারেজ হলের পথ জানা নেই, আঙ্কেল আছেন কি? সে নিজের দৃষ্টিতে তাকে অবলোকন করতে করতে জিজ্ঞেস করল। সে দ্বিধাগ্রস্ত হয়েই সামনে এলো। তারপর তাকে উপেক্ষা করে লাঘারি সাহেবের দরজায় পাশে দাঁড়ালো। আঙ্কেল, প্যারাডাইস হলে যেতে হবে, আর আব্বা সম্ভবত বেরিয়ে গেছেন। আমি তো টেরই পাইনি। সে সত্যিই চিন্তিত ছিল। ওহ, তাহলে আপনার চাচারা? ওনারা তো বাবারও আগে চলে গেছেন। দাঁড়ান, বাবা হয়তো এখনও বেশি দূর যাননি। আমি ওনাকে ফিরে আসতে বলি। আরে, উনি কেন ফিরে আসবেন? ওনারা তো দ্রুত পৌঁছানো জরুরি। তুমি আমাদের সাথে চলে এসো মা, আমাদেরও তো ওখানেই যেতে হবে। হ্যাঁ মা, এসো। মিসেস মেহনাজ লেঘারি দ্রুত নিজের দিকে দরজা খুললেন এবং অন্যদিকে সরে বসলেন। সে কয়েক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে রইল। এখন যদি বাবার অপেক্ষা করে তবে অর্ধেক অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আর যদি এদের সাথে যায় তবে বাবা কিছু মনে করবেন না, এটা তার নিশ্চিত জানা ছিল। ঠিক আছে, চলুন। সে ইতস্তত করে পেছনের সিটের দিকে এগিয়ে গেল। তাহলে আমাদের মেয়ে কী করে? পথে লাঘারি সাহেব জিজ্ঞেস করছিলেন। আমি ওনাদের মেয়ে কবে থেকে হলাম? জি, আমি শরিয়ান্ট লতে LLB অনার্স করছি। তার মানে আপনি ইসলামিক উকিল? জি। সে ফ্যাকাশে হাসল। এই লোকগুলো তাকে এত আপন করে নিচ্ছিল কেন? তো এই শরিয়ান্ট ল কেমন সাবজেক্ট? উমের লাঘারি কথা এগিয়ে নিয়ে বললেন, কারণ আমি মূলত একজন ইঞ্জিনিয়ার, আর ইঞ্জিনিয়ারিং শুরুতে আমার কাছে কঠিন মনে হয়েছিল, পরে সহজ হয়ে গেছে। আমার কাছে শরিয়া শুরুতে কঠিন লাগতো, পরে অভ্যস্ত হয়ে গেছি। তারা তিনজনই হেসে উঠলে হায়া অনুভব করলো যে তার অহেতুক ওনাদের সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া উচিত নয়। হায়া মা, বিয়ের পর কি আপনার প্র্যাকটিস করার ইচ্ছা আছে? কারণ আমি আর আপনার আঙ্কেল কখনো এই ব্যাপারে জোর করায় বিশ্বাসী নই। আমরা সাবজেক্ট নির্বাচন থেকে শুরু করে ক্যারিয়ার গড়া পর্যন্ত প্রতিটি বিষয়ে আমাদের সন্তানদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি। খোদ ওয়ালিদেরও বিয়ের পর স্ত্রী জব করার ব্যাপারে কোনো আপত্তি নেই। মেহনাজ বলছিলেন, আর হায়া হতবাক হয়ে ওনার দিকে তাকাচ্ছিলেন। ব্যাপার কি এত দূর গড়িয়েছে, নাকি তারা এই ভুল ধারণায় আছেন যে আব্বা ওনাদের কখনো না বলবেন না? কোনো মতে হ্যাঁ হু করে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিল সে। যখন ম্যারেজ হলের আলোগুলো নজরে এলো তখন সে স্বস্তি পেল। লিফটের জন্য ধন্যবাদ আঙ্কেল। সে আঙ্কেল আর আন্টির সাথেই বের হলো। সেই মুহূর্তে লাঘারি আঙ্কেলের মোবাইল বেজে উঠলে তিনি ক্ষমা চেয়ে একপাশে চলে গেলেন। মেহনাজও তার পেছনে গেলেন। হ্যাঁ শুনুন। সে চলেই যাচ্ছিল যখন ওয়ালিদ ডাকলো। সে তখনও ভেতরে স্টিয়ারিং হুইল ধরে বসেছিল। আমাকে আপনার সাথে কথা বলতে হবে। সে নিজের দিকের কাজ নামিয়ে তাকে সম্বোধন করলো। কিন্তু এটা ঠিক হবে না। কিন্তু আমাকে এই প্রস্তাবের বিষয়েই কথা বলতে হবে। আপনি যদি 2 মিনিটের জন্য ভেতরে বসে আমার কথা শুনেন। সাথে সাথেই সে ফ্রন্ট সিটের দরজা খুলে দিল। আলোর একটি ঝলকানি তার মনে খেলে গেল। সুযোগটা ভালো ছিল। সে তাকে নিজের নিকার বিষয়ে বলে পুরো বিষয়টি এখানেই ধামাচাপা দিতে পারবে। এতে লাঠিও ভাঙবে না, আর এই 6 ফুটের সাপটিও রাস্তা থেকে সরে যাবে। ঠিক আছে,
কিন্তু এখানে আমাদের আত্মীয়রা আছেন, যদি। সে দ্বিধা নিয়ে ভেতরে বসলো। ডোন্ট ওয়ারি, আমি গাড়ি ব্যাক সাইডে পার্ক করছি। জীবনে প্রথমবার সেইভাবে কোনো ছেলের সাথে একা কথা বলতে বসলো। আব্বা জানতে পারলে ওনার সব উদারতা ধুলোয় মিশে যেত। হায়ের পোশাক পরার স্বাধীনতা ছিল, মাথা ঢাকার বাধ্যবাধকতাও ছিল না, কিন্তু ছেলেদের সাথে ঘনিষ্ঠতা বা বন্ধুত্বের অনুমতি আব্বা কখনো দেননি। সে বসার সাথে সাথে ওয়ালিদ শাহ করে গাড়ি চালিয়ে নিয়ে গেল। আপনার যা বলার দ্রুত বলুন, তারপর আমাকেও কিছু বলতে হবে। সে মাথা নিচু করে কোলে রাখা হাতের আঙুল মরকাচ্ছিল। এক অদ্ভুত অস্থির অবস্থা হচ্ছিল তার। আগে আপনি বলুন। ওয়ালিদ ম্যারেজ হলের পেছনের দিকে একটি তুলনামূলক নির্জন গলিতে গাড়ি নিয়ে এসেছিল। ওকে, আমাকে কিছু বলতে হতো। সে ঘাড় নিচু করে বলতে লাগলো, আমার আব্বা আপনাকে বলেছেন কিনা জানি না, কিন্তু আমি যেন ওটা জরুরি মনে করি। আমার নিকাহ আমার ফুপুর ছেলের সাথে ছোটবেলাতেই হয়ে গেছে। তারা তুরস্কে থাকেন। কিছু পারিবারিক সমস্যার কারণে আমার আব্বা ওনাদের ওপর ক্ষুব্ধ, আর এখন আমাকে ডিভোর্স করিয়ে আমার বিয়ে অন্য কোথাও দিতে চান। কিন্তু আমি এমনটা চাই না। সে মাথা তোলেনি। ওয়ালিদের নীরবতা দেখে সে এটাই বুঝলো যে সে প্রচণ্ড শকের মধ্যে আছে। আমি আমার স্বামীর প্রতি অনুগত মিস্টার ওয়ালিদ। আমি তাকে নিয়ে স্বপ্ন দেখেছি এবং মানসিকভাবে নিজেকে তারই সাথে জড়িয়ে রেখেছি। এখন অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারি না। সে তখনও কিছু বলল না। হ্যাঁ, কোলে রাখা হাতের দিকে তাকাইয়ে বলেই যাচ্ছিল, প্লিজ আপনি মানা করে দিন, আমি অন্য কারো স্ত্রী। নিকাহের ওপর নিকাহ হতে পারে না। প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি। সে মুখ তুলল। সে এক দৃষ্টিতে নীরব ও গভীর চোখে তার দিকে তাকিয়েছিল। এটা সেই মুখ ছিল না যা সে পুরো পথ ড্রাইভিংয়ের সময় দেখে এসেছে। এ তো অন্য কেউ ছিল। তাহলে তাহলে আপনি কি ভাবলেন? হায়ের কণ্ঠ কেঁপে উঠল। ওয়ালিদের চোখে এমন কিছু অবশ্যই ছিল যে হায়ের মনে হলো সে একটি গুরুতর ভুল করে ফেলেছে। বিপদের সংকেত তার ভেতরে জোরে জোরে বাজতে লাগলো। কোন বিষয়ে? সে ভারী গলায় বলল। তখন হায়ের দরজার দিকে সরে গেল। অলক্ষ্যে তার হাত হ্যান্ডেলের ওপর চলে গেল। আপনার এই বিয়েতে অসম্মতি জানানোর বিষয়ে পুরো জীবন পড়ে আছে এসব কথা বলার জন্য হায়া। এখন শুধু এই মুহূর্তগুলোর সুযোগ নাও যে হাতের কাছে আছে। সে হঠাৎ তার উপর ঝুঁকে পড়ল। হায়া ঠোঁট থেকে চিৎকার বেরিয়ে এলো। ওয়ালিদ দুই হাত তার ঘাড়ের ওপর রাখতে চাইল, কিন্তু সে জোরে হ্যান্ডেল টেনে দরজা ধাক্কা দিল। দরজা খুলে গেল। সে অন্য হাত দিয়ে ওয়ালিদকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে এলো। তার দোপাট্টা ওয়ালিদের হাতে চলে গিয়েছিল। সে দ্রুত বাইরে দৌড়ে পালালে ওয়ালিদ দোপাট্টা ধরে টান দিল। দোপাট্টা হায়ের ঘাড়ের সাথে ঘষা খেয়ে পেছনে ওয়ালিদের হাতে রয়ে গেল। সে পেছনে না তাকিয়েই দৌড়ে যাচ্ছিল। সে ওয়ালিদের দরজা খুলে ইংরেজিতে কোনো গালি দেওয়ার শব্দ শুনতে পেল। তার দৌড়ের গতি বেড়ে গেল। গলিগুলো জনশূন্য ছিল। কে জানে সে কোথায় নিয়ে এসেছিল। আজ রবিবার ছিল এবং দোকানের শাটারগুলো বন্ধ ছিল। সে এদিক ওদিক না তাকিয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে একটি গলিতে ঢুকে পড়ল। পেছনে কেউ দৌড়ে আসছিল। সে দৌড়ে গলির অন্য প্রান্তে পৌঁছালো, কিন্তু এ কি, গলি বন্ধ ছিল। ডেড ইন্ড। সে অজান্তেই ফিরে তাকালো। দৌড়ানোর শব্দ কাছে আসছিল। সে দৌড়ে গলির বন্ধ প্রান্ত পর্যন্ত গেল এবং দেয়ালের ইটগুলো হাতড়ে দেখল। হয়তো ভেতরে কোনো জাদুঘরি দরজা আছে, হয়তো হ্যারি পটারের গল্পগুলো সত্যি। কেন পালাচ্ছ? আনন্দিত স্বরে কেউ পেছন থেকে বললে সে ভয়ে জমে গেল। ওয়ালিদ সামনে থেকে ধীর কদমে আসছিল। তার ঠোঁটে ছিল বিজয়ী হাসি। সে ক্লান্ত হয়ে দেয়ালের সাথে মিশে গেল। তার দোপাট্টা তো ওখানেই রয়ে গেছে। এখন হাতাছাড়া জামা থেকে বেরিয়ে থাকা বাহু আর গলার গভীর অংশ। সে অজান্তেই বুক হাত দিয়ে ঢাকলো। আমাকে যেতে দাও। তার কণ্ঠ বুঝে এলো। জীবনে প্রথমবার এই ভুলটি করেছিল, আর প্রথমবারই এত বড় শাস্তি। কিভাবে যেতে দিই? তোমাকে কি আর সহজে পাওয়া যাবে? সে হাঁটতে হাঁটতে তার থেকে কয়েক কদম দূরত্বে এসে দাঁড়ালো। দূরে থাকা স্ট্রিট ল্যাম্পের আলো তার পেছনে ঢাকা পড়ে গেল। প্লিজ, আমি তেমন মেয়ে নই। তাহলে কেমন মেয়ে? আমার কাছ থেকে লিফট নিলে অথচ বিয়েতে মানা? তার জন্যই কি গাড়িতে এত অবজ্ঞা দেখাচ্ছিলে? সে একদম তার সামনে এসে দাঁড়ালো। প্লিজ। সে থরথর করে কাঁপছিল। তার মধ্যে এতটুকু শক্তি ছিল না যে ওয়ালিদকে ধাক্কা দেবে। সে হাসতে হাসতে সামনে বাড়ল। হায়া জোরে চোখ বন্ধ করে ফেলল। তার মাথা ঘোরাচ্ছিল। তখনই সে সজোরে কোনো আঘাতের শব্দ শুনতে পেল, আর তারপর ওয়ালিদের আর্তনাদ। সে ধীরে ধীরে চোখ খুলল। ওয়ালিদ কাত হয়ে নিচে পড়ে যাচ্ছিল, আর তার পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। উজ্জ্বল কমলা রঙের সালোয়ার কামিজ পরা, মেকআপে মাখা মুখ নিয়ে সেই সেদিনের হিজড়া ডলি। তার হাতে একটি ফ্রাইং প্যান ছিল, যা সে সম্ভবত ওয়ালিদের মাথায় মেরেছে। সে স্তব্ধ হয়ে তাকে দেখছিল। ডলি পা দিয়ে একটি লাথি মারলে ওয়ালিদের অচেতন দেহটি কিছুটা দূরে সরে গেল। সে 2 কদম সামনে এসে ঠিক হায়ার সামনে থামল। তার রূপালি চকচকে আইশ্যাডো মাখা চোখে
এমন এক তীক্ষ্ণতা ছিল যে হায়া দম বন্ধ করে তাকে দেখতে লাগলো। তখনই সে হাত বাড়িয়ে হায়ের ঘাড়ের পেছনে খামচে ধরলো, এমনভাবে যে ঘাড়ের ওপর পড়া চুলগুলো তার মুঠোয় চলে এলো। ডলির হাত আর হায়ার ঘাড়ের মাঝখানে চুল ছিল, তবুও তার হাতের খসখসে ভাব সে অনুভব করতে পারছিল, কিন্তু ঠোঁট থেকে আর্তনাদ বের হলো না। তার ঘাড় এভাবে পেছনে চেপে ধরে ডলি এক ঝটকায় তাকে সামনে ধাক্কা দিল। হায়া অনিচ্ছা সত্ত্বেও কাশলো, কিন্তু ডলির নিষ্ঠুর মুঠো ঢিলে হলো না। সে তাকে এভাবেই ধরে নিজের সামনে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল। সে টলমলে পায়ে হাঁটছিল গলিটির মুখ পর্যন্ত, যেখানে সে এসেছিল। সে তাকে নিয়ে গেল, তারপর বিপরীত দিকে ঘুরল। সামনেই ম্যারেজ হলের পেছনের অংশ ছিল। সে তাকে সামনে ঠেলেই পেছনের গেট পর্যন্ত নিয়ে গেল এবং এক ঝটকায় তাকে ছেড়ে দিল। হার মনে হলো তার ঘাড়ের চারপাশে যেন একটি খসখসে শিকল ছিল। সে ফিরে ছলছল চোখে ডলির দিকে তাকালো। সে তখনও দাঁত কিরমির করে কড়া ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছিল। হায়ের চোখ থেকে জল পড়তে লাগলো। তার মনে হলো সে আর কোনো দিন কথা বলতে পারবে না। হঠাৎ ডলি নিজের ঘাট থেকে ঝোলানো কমলা রঙের দোপাট্টাটি টেনে হায়ার ওপর ছুঁড়ে দিল। দোপাট্টাটি তার মাথায় এসে ঠেকলো, তারপর সিল্কি চুল থেকে পিছলে কাঁধার ওপর ঢলে পড়ল। ডলি তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, বেহায়া। তার কণ্ঠে যেন তীরের তীক্ষ্ণতা ছিল। তারপর সে ফিরে গেল। সে ভেজা চোখে তাকে দূরে চলে যেতে দেখতে লাগলো। কমলা দোপাট্টা তার কাঁধ থেকে পিছলে পায়ের কাছে পড়লে সে সজাগ হলো। তারপর নিচু হয়ে দোপাট্টাটি তুলল। রেশমি জমকালো কমলা দোপাট্টা, যাতে সস্তা সোনালি চুমকির কাজ ছিল। সে কখনো স্বপ্নেও এমন দোপাট্টা নিত না, কিন্তু আজ সে ভালোভাবে নিজেকে ওই দোপাট্টায় জড়িয়ে নিল, যাতে কেউ চিনতে না পারে, এবং পেছনের গেটের দিকে এগিয়ে গেল। হলের ভেতরে যাওয়ার বদলে সে ওয়াশরুমের দিকে এলো এবং নিজের অবস্থা ঠিক করলো। কান্নার কারণে কাজল ছড়িয়ে গিয়েছিল, চুলও অগোছালো ছিল। মোবাইল সেই ছোট ক্লাস ব্যাগে ছিল, যা সে এই পুরো সময় ধরে বাম হাতে আঁকড়ে ধরেছিল। ভাগ্য ভালো, ভেতরে অনুষ্ঠান তার তুঙ্গে ছিল। স্টেজে বরকনে আত্মীয় স্বজন, কাজিন আর বন্ধুদের মাঝে হাসাহাসি হচ্ছিল। সোনিয়া ভাবিকেও খুব সুন্দর লাগছিল, আর দাওয়ার ভাইকেও। ইরম ফিরোজা রঙের ফ্রক পরে চনমনে হয়ে এদিক ওদিক ঘুরছিল। নিয়ম অনুযায়ী হায়ারও ওখানেই থাকার কথা ছিল, কিন্তু সে এমন মানসিক অবস্থায় ছিল না যে 2 কদম হাঁটতে পারে। তাই অবসন্ন হয়ে একদম পেছনের একটি আসনে বসে পড়ল। বেহায়া, বেহায়া, বেহায়া। ডলির শব্দগুলোর প্রতিধ্বনি হাতুড়ির মতো তার মস্তিষ্কে আঘাত করছিল। সে তো বেহায়া ছিল না, সে তো কখনো কোনো ছেলের গাড়িতে বসেনি। এই ভুলটি তো তার প্রথমবার হয়েছিল। তাহলে ভাবতে ভাবতে মাথা ফেটে যাচ্ছিল। সে অনুষ্ঠানের অর্ধেক হওয়ার আগেই শরীর খারাপের বাহানা দিয়ে চলে এলো।